হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন নারী উদ্যোক্তার সাফল্য অনুষ্ঠানে এবং সাথে আছি আমি হাসিনা আনসার নাহার। প্রিয় দর্শক, প্রতি পর্বেই কিন্তু আমাদের স্টুডিওতে একজন নারী উদ্যোক্তা আমন্ত্রিত থাকেন। আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন মেরিনা সুলতানা। পুরো অনুষ্ঠান জুড়েই কিন্তু আপু আমাদের সাথে থাকবেন এবং আপুর জানা অজানা অনেক তথ্য আজকে আমরা জানবো এবং কিভাবে তিনি একজন সফল নারী উদ্যোক্তা হয়ে উঠলেন সেই গল্পটাও কিন্তু আজকে আমরা আপুর কাছ থেকে শুনবো। তো চলুন দর্শক, আমরা আপুর কাছ থেকে আপুর গল্প শুনি। মেরিনা সুলতানা আপু, কেমন আছেন? জি, ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? জি, খুবই ভালো আছি এবং আপনাকে একদম পুতুলের মতো লাগছে, প্রিটি, মাশাআল্লাহ। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। আপনাকেও খুব সুন্দর লাগছে, আপনি অল টাইম সুন্দর। ও মাই গুডনেস, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আপু, কি নিয়ে ব্যস্ততা যাচ্ছেন? যদিও আপনি রান্নার মানুষ, নিশ্চয়ই রান্না নিয়েই যাচ্ছে ব্যস্ততা। জি আপু, আমি রান্না খুব পছন্দ করি, সবসময় আমি রান্নার মধ্যেই থাকি। আর এখন আমি অনলাইনে খাবার বিজনেস করে থাকি। বিভিন্ন ভোক্তাদের মানে কাস্টমার বিভিন্ন চাহিদা অনুযায়ী খাবার অর্ডার দিলে সেটা আমি অনলাইনের মাধ্যমে খাবারটা সেল করে থাকি। কি কি খাবার আপনি সেল করছেন? আমি ধর বিভিন্ন ফাস্ট ফুড, তারপরে এমনি বাংলা খাবার, দেশি খাবার, কাবাব পার্ট, মানে যখন যেটা চাই, কারণ আমি সবকিছু মোটামুটি আমার ধারণা আছে এবং আমি তৈরি করতে পারি। সুইট ডিশও, সুইট ডিশ, ডেজার্ট আছে, পিঠা পায়েস, এগুলো পারি। আচ্ছা, পিঠাও ঐতিহ্যবাহী সব পিঠাগুলো, ঐতিহ্যবাহী আমাদের দেশীয় পিঠাগুলো আছে। আপনি তো সম্প্রতি ঐতিহ্যবাহী রান্না 100 রেসিপি বইতেও রেসিপি দিয়েছেন এবং বিভিন্ন কম্পিটিশনে গিয়েও তো আপনি অনেক সময় উইনার হয়েছেন। তো সেই অভিজ্ঞতাগুলো একটু শেয়ার করেন। আমি প্রথমে সবাই আমাকে বলতো কি, তোমার খাবার, অনেকে আমাদের আত্মীয় স্বজন, তারপরে ফ্রেন্ড, ওরা আসলে আমি যদি কিছু তৈরি করে ওদেরকে দিতাম, বলে কি, বাহ তুমি তো খুব ভালোই রান্না করতে পারো, তুমি তো ইচ্ছা করলে এটা নিয়ে বিজনেস করতে পারো। কিন্তু আমি না ভয়ে কখনো মানে আগাতাম না, মানে ভাবতাম যে কি হয়তো বা এখানে বলে যদি ওরকম না পারি। তো একবার আমি একটা কম্পিটিশনে অংশগ্রহণ করলাম, যে দিয়ে দেখি তো কেমন। তো ওখানে খুব গুণী গুণী বিচারকরা ছিল, তো দেখলাম মাশাআল্লাহ ভালো করেছি। তো তখন তারপরে মানে ওগুলো ছিল আমাদের বাংলাদেশীয় খাবার। তারপর আবার একটা ডেজার্ট কম্পিটিশন হলো। ডেজার্ট কম্পিটিশন হলো, ভাবলাম যে দেখি ডেজার্টে মানে সাধারণ মানুষরা বলার বিচারক, মানে যারা নাকি বড় বড় রন্ধন শিল্পীরা বিচারক ছিলেন, ওনাদের তো নিশ্চয়ই আরো অভিজ্ঞতা, তারা আবার ভালো করে বলবে। তো আমি ডেজার্ট কম্পিটিশনে গেলাম, সেখানে যে চ্যাম্পিয়ন হয়ে গেলাম আমি নিজে। এটা কত সালে? এটা হচ্ছে 2020-এর দিকে, 20-এর পরে আর কি, 22-এর দিকে। এটার নাম কি ছিল কম্পিটিশনের? টমি মেয়ার একটা কম্পিটিশন ছিল। আচ্ছা, এরপর তারপরে একের পর তারপরে আরেকটা হয়েছিল, মানে ওটা হলো ইয়েতে, যে সেফ কার্নিভালে হয়েছিল। সেটা আমার কর্তৃপক্ষ থেকে হয়েছিল। মানে আমার সব, মানে অনেক কম্পিটিশন হয়েছে, কিন্তু ওইটার মতো আমার এত আনন্দ আর এত ভালো লেগেছে যে ওইখানে সরকারি একটা কম্পিটিশন, আর ওই কম্পিটিশনে ছিল যে হাইজিন মেইনটেইন করা খাবারে। তো সেটাতে আমার খাবারটা পরিপূর্ণভাবে হাইজিন মেইনটেইন করতে পেরেছি এবং যে যে কোশ্চেন গুলো করেছিল সেগুলো আমি সুন্দরভাবে বলতে পেরেছি এবং খাবারটা সুন্দরভাবে উপস্থাপন করতে পেরেছি। বিশেষ করে মানে আমার এত ভালো লেগেছে, ওইটাতে আমি ফার্স্ট হয়েছিলাম। এবং দর্শক, আরেকটু জানিয়ে রাখি, এই ফুড কার্নিভালের যে প্রোগ্রামটা হয়েছিল, পিঠা কম্পিটিশন, সকল ঐতিহ্যবাহী পিঠাগুলো ছিল সেখানে এবং সেখানে কিন্তু শেফ জাজ হিসেবে একজন রন্ধন শিল্পী হিসেবে কিন্তু আমি ছিলাম। হ্যাঁ, আমাদের আপু ছিল। আসলে কম্পিটিশনটা খুবই সুন্দর হয়েছিল, কারণ সবাই খুবই মজাদার অথেন্টিক সব পিঠা এনেছিলেন এবং তার মধ্যে কিন্তু আপুর পিঠাটা আসলে সেরা ছিল বলেই কিন্তু উনি সেখানে ফার্স্ট হয়েছিলেন। এবং সেই অভিজ্ঞতাটা আপুর অনেক ইন্টারভিউ গিয়েছে বিভিন্ন পত্রপত্রিকায় এবং নিউজেও। আপু কিন্তু অনেক সুন্দরভাবে বলেছেন তার অভিজ্ঞতা। আসলে সেখানে কিন্তু নিরাপদ খাদ্য যেহেতু সরকারি একটা বিষয়, হাইজিনটা খুব বেশি দেখেছিল। তো আপনি আসলে হাইজিনটা কিভাবে মেনটেন করেন, যদি দর্শকদের একটু বলেন। আমি সবচেয়ে প্রথমে আমি যে কাজটা করি, আমার অবশ্যই আমার কোনো খাবার তৈরি করার আগে আমি হাত ক্লিন করি এবং আমি যে এখানে কাজ করি সেই কাজের জায়গাটা আমার অবশ্যই পরিষ্কার থাকতে হবে এবং কাজ করার আগে যেসব ধরনের চুল বাঁধা, পোশাক পরিষ্কার, আমার তারপরে ইকুইপমেন্টগুলো যেগুলো দিয়ে আমি কাজ করব সেগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে তারপর আমি তৈরি করি এবং খাবারগুলো খুব সুন্দরভাবে যাতে সঠিক তাপমাত্রায় রাখি।
কারণ এতে খাবারের পুষ্টিগুণ ভালো থাকে, কালারও ভালো থাকে, সবকিছুই। তো আসলে হাইজিনটা অনেক বড় একটা ইম্পর্টেন্ট বিষয়। এটাই সবচেয়ে খাবারের ইয়েতে এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। হ্যাঁ, চুলের বিষয় যেটা বললেন, আসলে আমাদের হেয়ার নেট পরা উচিত, আর যারা হিজাব পরেন তারা তো পরেনি। এবং ফুড সেফটি যে শুজ আছে সেটাও কিন্তু আমাদের খাবার তৈরি করার সময় পরা উচিত, কারণ আমাদের হাতে অনেক সময় নাইফ নিয়ে আমরা কাজ করছি, সেটা যদি পায়ে পড়ে তাহলে কিন্তু আমাদের অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। তো সেই জন্য কিন্তু ফুড সেফটি শুজগুলো একটু হচ্ছে কাভার করা থাকে। আপনারা যখনই এই ধরনের রান্না করবেন, যখনই এই আয়োজন করবেন, অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখতে হবে যে আসলে আমাদের পিপি কি হওয়া উচিত। হ্যাঁ, তো যাই হোক, খুব সুন্দর তথ্য জানলাম এবং দর্শকরাও জানলেন, দর্শকদেরও অনেক উপকারে আসবে। তো আসলে আপনি উদ্যোক্তা হিসেবে খাবার বা ফুড বিজনেসকেই কেন বেছে নিলেন? অনেক বিজনেস তো আছে। আমি না আগে থেকে রান্না খুব পছন্দ করতাম, সব সময় খালি রান্না, কিছু না কিছু ছোটবেলায় খেলতাম রান্না, তাই নাকি? পুতুল বিয়ে টিয়ে দিয়েছেন? হ্যাঁ, সেখানে দেখা যেত কি যে আমি খুব সুন্দর করে করে মাটির, আগে তো মাটির পাতিলে খেলতাম, তো আবার মেলাতে গেলেও ওই হাড়ি পাতিলে কিনতাম, মানে সবসময় রান্নাটাই ভালো লাগতো আমার। তো মানে ছোটবেলায় যেটা হয়, দর্শক আমি একটু আপুকে থামিয়ে দিলাম, যেটা আমিও করতাম, মানে আমাদের গ্রুপ ছিল বান্ধবীদের, তো আমাদের পুতুলের সাথে ওদের পুতুলের বিয়ে দিতাম, একটা শ্বশুর বাড়ি হতো, এবং ওই যে হাড়ি পাতিলের বিষয়টা যেটা ছিল সেটা কিন্তু আসলে আমরা সত্যি রান্না করতাম, এবং ওদের মানে বর পক্ষ থেকে কনে পক্ষের বাসায় আসতো, মানে যেমন বিয়েগুলো হয় নর্মালি একদম সেম, আমরা কিন্তু এইভাবে এই হাড়ি পাতিল নিয়ে ওই ছোট ছোট রান্না করে ওদেরকে অতিথি আপ্যায়ন করে, এবং ওই উৎসবগুলোতে আমরা কিন্তু ড্রেসও পরতাম সেভাবে। আপুর কি এ ধরনের অভিজ্ঞতা আছে? ছেলেবেলায় ফিরে গিয়েছি, আমারও এরকম হয়েছিল। জি, পুতুল বিয়ে হয়েছিল, তখন সেখানে যে ঢাকায় দেখতে গেছে না ডালা পাঠায়, ডালা পাঠায়, সেগুলো করেছিলাম। আচ্ছা, এটা কিন্তু অনেক মজার ছিল, খুব মজা ছিল। এই জিনিসগুলো কি এখন আছে আসলে? আমাদের ছেলে মেয়েরা কি এগুলো জানে? আমার মনে হয় জানেও না ওরা। আমরা এত বেশি ব্যস্ত যে এই কথাগুলো যে আমাদের বাচ্চাদের সাথে শেয়ার করব, সেই সময়টাও কিন্তু আমাদের হাতে নেই। আজকে আপুর কথাতে আমার মনে পড়ে গেল সে ছেলেবেলায় কিন্তু আমি ফিরে গিয়েছি। তো ছেলেবেলার কিছু অভিজ্ঞতা বলুন, মজার অভিজ্ঞতা যেটা মনে পড়লে এখনো হাসি পায়, যে কেন এটা করতে গেলাম বা কেন হলো, বা আমি এটা করলাম ভালোই হয়েছে। ছোটবেলায় আমি যখন রান্না করতে যেতাম, আমাকে কেউ রান্না করতে দিতে চাইতো না, এই রান্না তুমি, আমরা তো বাচ্চা মানুষ, অনেক মানুষ ছিল, সবাই রান্না টান্না করতো, আমাকে করতে দিত না, কিন্তু আমার খুব ইচ্ছা করতো। পরে যখন নাকি বসতো, বলে কি আচ্ছা আমি নাড়া দিই, নাড়া দিতে যে উল্টা পাল্টা অনেক সময় জিনিস, তখন তো আমি জানতাম না কিভাবে রান্না, দিয়ে দিতাম, বাস তখনই হয়ে যেত। সেই জন্য আমাকে কেউ আর রান্না এখানে যেতে দিত না। পরবর্তী সময় শ্বশুর বাড়িতে এসে আমি আপনার স্থিরতা এসেছে, আপনি খুব চঞ্চল ছিলেন, তার মানে দর্শক বোঝা গেল আপু একটু ডান পিঠে ছিলেন, চঞ্চল ছিলেন, মানে একটু খুন্তি নাড়তে গিয়ে হয়তো আঁকা বাঁকা করে একটু উল্টা পাল্টা হতো, এই জন্য আন্টি উনাকে একটু সেফে রাখতেন। বাট উনি যখন মানে বিয়ে ওনার হলো, তখন কিন্তু ওনার জীবনটা সম্পূর্ণই পাল্টে গেল, অনেক দায়িত্ব আপু চলে আসলো। হ্যাঁ, একবার একটাই বলছিলাম তো। ও আচ্ছা আচ্ছা, এখনো তো আর আমার সবচেয়ে সমস্যা হয়েছিল রুটি বেলতে পারতাম না। তো সেটা কিভাবে মানে কে শেখালো? ভাইয়া? না, আমার শাশুড়ি চেয়ারে বসে বলতো কি দেখি, বলে ছেনো, আমি তো ছেড়ে দিয়েছি না, ওটা তো ভালো লাগতো না, ছোটবেলাতে তো অভ্যাসটাই, ওইটা আর কষ্ট হতো। তারপরে বলতে কি ভালো করে করো, তারপরে রুটি বানানো যে গোল, এটা করা লাগতো। ওগুলো করতে করতে তারপরে একদিন হলো বাঁকা চারকোনা এরকম করতে করতে, কিন্তু ওই যে ভয়ে যে দেখতাম যে টাকা রয়েছে, তখন আবার করা শুরু করতাম, আবার দেখতাম এটা তো ভালো হয়েছে, আজ আপনি এত বড় রন্ধন শিল্পী হতে পেরেছেন, আপনার শাশুড়ির অনেক বড় অবদান আছে। এই রুটিটা আমি কখনো বলতে, উনি মানে বসে বসে রুটি বেলা শিখিয়েছে। পারফেক্ট রুটি। এটা মিনিমাম কতদিন লাগলো আপনার এই প্রশিক্ষণে? লাগে নাই, বেশি দিন লাগে নাই, মানে ভয়তে তাড়াতাড়ি শিখে ফেললাম। এটারও ভালো হয়েছে, মানে টেনশনে দ্রুত করে ফেলি। না, আমার শাশুড়ির জন্য আমি রুটি বেলতেন, এরকমও হয়েছে? মানে স্বপ্নের মধ্যে আপনি রুটি বেলছেন? কিছু না, তবে চিন্তা করতাম ভোরবেলা উঠে আবার রুটি বানাতে হবে, ওইটা মাথার মধ্যে থাকতো। কিন্তু যখন নাকি এখন বেলতে পারে, এখন আমার খুব ভালো লাগে ঘুরে ঘুরে স্টাইল করে একটা ছন্দ। হ্যাঁ, আর উনি অনেক কিছু পারে, উনার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছেন। আমার মার বাড়ি থেকে আমি কিছুই শিখি নাই। তার মানে আপনার মানে পেছনে অনেক বড় হাত আছে আন্টির এই রন্ধন জগতে আসার বিষয়। আচ্ছা, সফল উদ্যোক্তা হতে
হতে হলে কোন কোন বিষয়গুলো মাথায় রাখতে হয় বলে আপনি মনে করেন? সফল উদ্যোক্তা হতে হলে প্রথমে সাহসের দরকার। তা এছাড়াও দক্ষতা তো থাকতেই হবে, যে বিজনেসটা করবো বিজনেস সম্পর্কে আমার অবজারভেশন পাওয়ার স্ট্রং হতে হবে। তারপরে লেগে থাকতে হবে, যে আবার ঝুঁকি নেওয়ার একটা থাকতে হবে, যে না ঝুঁকি নিতে বাবা ঝুঁকি থাকতে পারে না, সেটা আমার চ্যালেঞ্জিং। হ্যাঁ অবশ্যই, উদ্যোক্তা মানেই তো চ্যালেঞ্জ এবং ঝুঁকি তো থাকবেই। হ্যাঁ লেগে থাকতে হবে, পরিশ্রমী হতে হবে। অবশ্যই সফল উদ্যোক্তা হতে হলে আমাকে অনেস্টলি কাজ করতে হবে। একদম নিজের প্রতি সৎ, কাজের প্রতি সৎ। মানে আপনি এই যে উপকরণগুলো দিচ্ছেন, অনেক সময় হয় না আমরা সস্তার চক্করে কিন্তু খাবারটা নষ্ট করে ফেলি, মানটা ঠিক রাখতে পারে না। একবার আপনি কাস্টমারকে একটা খাবার দিলেন, সে কিন্তু খুব ভালো রিভিউ দিল, হঠাৎ করে আবার যখন দ্বিতীয়বার উনি সেই খাবারটাই আপনাকে অর্ডার করলো, তখন আবার দেখা যাচ্ছে মান খারাপ করে ফেললেন, তখন কিন্তু আপনারই বিজনেসটা নষ্ট হবে, আপনার একটা ব্যাড রিভিউ আসবে, তাই না? তো এই মানটা আপনি সবসময় ঠিক রেখেছেন, তো চেষ্টা করেছি। তো দর্শক আপনাদেরও কিন্তু এভাবে নিজের কাজে আসলে সৎ থাকাটা, হয়তোবা আপনার মনে হবে যে আমি সৎ কিভাবে থাকবো, আসলে নিজের মনকে আগে স্থির করুন এবং নিজেকে বলুন যে আমাকে এই কাজটা আসলে সারা জীবনের জন্য করতে হবে, সো আমাকে এখানে সৎ থাকতে হবে। নিজের বিবেকের সাথে কথা বলুন। এবং ওই যে বললো আপা, হচ্ছে পরিশ্রমী হতে হবে, ধৈর্য থাকতে হবে, স্ট্রং একটা মানে অ্যাটিটিউড থাকতে হবে যে আমি এটা করবই। আপু যেটা করেছেন, আপু কিন্তু রুটি বেলতে পারতেন না, অথচ দেখেন আজকে উনি একজন সফল উদ্যোক্তা। আপনি উদ্যোক্তা হওয়ার পেছনে মানে কার অবদান আপনি বেশি মনে করেন আপনার লাইফে? উদ্যোক্তা হওয়ার পিছনে আমার ফ্যামিলি অবশ্যই আমাকে সাপোর্ট করেছে, বিশেষ করে আমার হাজবেন্ড, আমার ছেলেরা। আমার হাজবেন্ড তো আমার যে কোনো কম্পিটিশন বা যে কোনো এই ধরনের কাজ হলে ও আমাকে নিয়ে যায়, কখনো মানে এই যে আজকেও আমাকে নিয়ে আসছে, নিয়ে দিয়ে গেছে। ওর আজকে কাজ ছিল, তারপরে একটু সময় বের করে আমাকে দিয়ে গেছে। তারপর আমার ছেলেরাই যে বিভিন্ন ভিডিও করা, এডিটিং করা, তারপরে সাবমিট করা, এসব সবই ওরা আমাকে হেল্প করে। তাছাড়াও যে আমি রান্না করলে ওরা হয়তো অনেক সময় মজা হয়, অনেক সময় মজা হয় না, কিন্তু ওরা সবসময় বলে না খুব ভালো হয়েছে, হ্যাঁ উইনার, ইউ আর উইনার, তুমি পারবা, তুমি পারবা। যে কোনো কম্পিটিশন যাওয়ার আগে খুবই মনোবল মানে করে। তো এইভাবে ওদের কাছ থেকে অনুপ্রাণিত হয়ে আজকে এই পর্যন্ত আসতে পেরেছি। আসলে দর্শক, ফ্যামিলির সাপোর্ট অনেক বড় একটি সাপোর্ট। আমরা যারা এশিয়ান কান্ট্রিতে বসবাস করি, আমাদের জন্য আসলে ফ্যামিলি সাপোর্টটা খুব বেশি দরকার, তাহলে কিন্তু এভাবে এগিয়ে যাওয়া যায়। যেমন ওনার হাজবেন্ড কিন্তু আজও ওনাকে এখানে রেখে গেছে, তার মানে কি ওনার হাজবেন্ড অনেক সাপোর্টিভ, এবং ওনার সন্তানরা ওনার পেজ খোলা থেকে শুরু করে ওনার ভিডিও এডিটিং করা সমস্ত কাজেই কিন্তু সাহায্য করছে, যার কারণে আপা ঘরকে যেভাবে সামলাতে পারছে, বাইরের কাজগুলোও কিন্তু খুব সুন্দরভাবে করতে পারছে। তা আমরা যদি আমাদের পরিবার থেকে এভাবে সাপোর্টিভ হই, তাহলে কিন্তু কোনো নারী তার লাইফে আর অসফল বলে কোনো শব্দ তার লাইফে থাকবে না। আপনি উদ্যোক্তা হওয়ার শুরুতে মানে হয় না, মানে মানুষের অনেক জটিলতা আসে, অনেক বাধা আসে, তা আপনার আসলে কি কি প্রতিবন্ধকতা ছিল? সব উদ্যোক্তাদের জীবনে দেখবেন যে কিছু না কিছু মানে প্রতিবন্ধকতা থাকে। আমারও কিছু ছিল। আমার মানে পাছে লোকে কিছু বলে, ওগুলো হয়েছে অল্প, কিন্তু আমি বেশ একটা ওগুলো পাত্তা দিইনি, কারণ আমার ফ্যামিলি যেখানে সাপোর্ট করেছে, আমার ওদের কথা আবার কি আসছে, ওরা বলেছে ওরা বলুক। কিন্তু সবচেয়ে মানে আমার বিরক্তিকর ব্যাপার হয়েছে যে ডেলিভারি ম্যান খাবারের, ও আল্লাহ, এই ডেলিভারি ম্যান আমাকে অনেক জ্বালিয়েছে। আপু আমি তেমন তো ভালো কাউকে চিনতাম না, তো একজন দুজন যাদেরকে চিনতাম ওদেরকেই করতাম। দেখা গেল কি মাঝে মাঝে, সবসময় না, মাঝে মাঝে আমার খাবারগুলো পৌঁছাতে দেরি করতো, অথবা কোনো কারণে কিছু একটা হয়েছে, বা বলতো যে আপু আজকে আসতে পারবো না। তো আমার খুবই তখন খারাপ লাগতো। আর এরকম যদি আমি মানে, তাহলে তো কাস্টমারও চলে যাবে, বিরক্ত হয়ে যাবে, আগ্রহ থাকবে না তখন। কারণ আমি সফল হওয়ার জন্য আমার 100% ইচ্ছে, আমি 10% যে আমার এরকম হবে এটা হতে দেওয়া যাবে না। তো সেই সময় দেখা যায় কি আমি সারাদিন কারণ রান্না করেছি,
তারপর আমি কি আর দেওয়া সম্ভব? তারপরে ওদের মানে মানে কাস্টমারের মন রক্ষা করার জন্য দেখা যায় মাঝে মাঝে আমারও যেতে হতো। কি করব, কারণ ডেলিভারি ম্যান হঠাৎ দাও এখন ওকে তো আমি টেনে নিয়ে আসতে পারবো না। না, আর আসলে হাতে 2-1 জন রাখতে হয়, মানে একজন না 2-3 জন আসলে হাতে ডেলিভারি ম্যান রাখতে হয়। হ্যাঁ, সেই জন্যই 10% আবার মাঝে মাঝে এরকম ঝামেলা হতো। আসলে এরকম হয়, অনেকেরই হয়। তো দর্শক, আসলে আমরা একজনের উপর নির্ভর না থেকে ডেলিভারি ম্যান কয়েকজন রাখলে এবং হাতে মানে আমাদের এরিয়ার মধ্যে যে ডেলিভারি ম্যানগুলো আছে বিশেষ করে তাদের দিকে আমরা একটু সজাগ থাকবো এবং তাদের নাম্বারগুলো আমরা সংগ্রহে রাখবো এবং ডেলিভারি ম্যানের সাথেও কিন্তু একটু কানেক্ট থাকতে হবে। কি বলেন? একটু যোগাযোগ রাখতে হবে। উপকারী কথা একটা বিজনেসের ক্ষেত্রে কিন্তু এই ডেলিভারি ম্যান একটা ইম্পর্টেন্ট পার্ট, বিশেষ করে যারা হোমমেড খাবার ডেলিভারি দেন। কারণ অনেক সময় দেখা যায় যে খুব ভালো অর্ডার আসছে কিন্তু একটা ডেলিভারি ম্যানের জন্য আপনি সেটা দিতে পারছেন না। তো আমি যেটা বলছিলাম যে কয়েকজন ডেলিভারি ম্যান যদি আপনার হাতে রাখেন আর বিশেষ করে আপনার আশেপাশে আপনার এরিয়াতে যারা আছে তাদের সাথে একটু কানেক্ট থাকবেন, তাহলে কিন্তু মাঝে মাঝে তাদেরকে একটু চায়ের দাওয়াত দিলেন, তখন কিন্তু দেখবেন তাদের মধ্যে একটা মানে নিজস্বতা চলে আসবে যে না, আপুর কাজটা আমরা একটু সুন্দর করে করে দিই। তো কিছু কিছু টিপস আছে সেগুলো ফলো করলেই কিন্তু মানে কাজটা অনেক সহজ হয়ে যায়। তো আপু, আপনি এই পেশায় আসলে কিভাবে এলেন? এর পেছনে কি কেউ আছে, মানে পুশ করেছে কেউ যে আসতেই হবে বা এরকম? না, পুশ করে এটা আমি নিজে থেকে এসেছি। কিন্তু যখন চিন্তা হলো, হ্যাঁ চিন্তা কবে থেকে চিন্তা হলো? মানে আমি আসার পর যখন আসলে কি সব আমার বিয়ের পরে গেছে, বিয়ের আগে এমন তেমন কিছু করতো না। ওই সব দাওয়াতটা দিলে তখন যখন সবাই খেতে বলতো খুব মজা হয়েছে, তারপর বলে কি এটা কি এভাবে, এটা কিভাবে, এই আইটেমটা তো আগে দেখিনি। আমি বলছি কি এটা আমি ফিশন করে করেছি, মানে আমার ইউটিউব দেখে দেখলাম যে একটা খাবার, হ্যাঁ খাবারটা আমি সাথে সাথে তৈরি করি, আবার চিন্তা করি এটা একটু লুক চেঞ্জ করে বা টেস্ট চেঞ্জ করে এটাতে আর কিছু করা যায় নাকি। তো এভাবে আমি যখন নাকি একদম এটা আমার নেশা হয়ে গেল, এই নেশা থেকে আমি একদম পেশায় আসলে তো এই শিল্প দর্শক অনেকেই কিন্তু ডাক্তার ইঞ্জিনিয়াররা শখের বসে এই শিল্পে আসে এবং মানে জাস্ট শখের বসে, বাট এই শিল্পকে যখন ভালোবেসে ফেলে অনেক সময় দেখা যায় তারা এটাকে আসলে পেশা হিসেবে নিয়েছে। যেমন আপা এবং আমরা নিজেরা কিন্তু এটা এমনি শখের বসেই রান্নার জগতে এসেছি, কিন্তু কোন সময় যে আসলে এটা মানে নেশা থেকে পেশা হয়ে গেল এটা আসলে বলা যায় না। এটা একবার ভালোবেসে ফেললে মানে প্রেমে পড়ে গেলে, রান্নার প্রেমে পড়ে গেলে এই প্রেম থেকে বের হয়ে আসার কোনো উপায় নাই, মানে নতুন ভাবেই খালি আমরা প্রেমে পড়তে থাকি। তো ভাইয়া কি আপনার প্রেমে পড়েছিলেন? রান্না খেতে খেতে। আচ্ছা, সেই গল্প একটু শুনি না দর্শক? হ্যাঁ বলুন, একটু মজাদার গল্প শুনি। না, ও মানে সবসময় আমার রান্না খুব পছন্দ করে, আর যখন আমি নতুন নতুন খাবার আনি সে খুব মানে নতুন ভাবে প্রেমে পড়ছে। তখন গিফট কি দেয় ওই সময়? হ্যাঁ, গিফট মাঝে মাঝে দেয়। আচ্ছা আচ্ছা, না দিলেও আমি খুশি, মানে ও যে খুব তৃপ্তি সহকারে খাচ্ছে, মানে ওইটাই আপনার মানে আমার খুব ভালো লাগে যে না আমি তাহলে খুব স্বাদ হয়েছে, ও খুব খুশি হবে, ও খুব ভালো করে খাচ্ছে, এটাই আমার কাছে ভালো লাগে। ভালো লাগে। আসলে প্রতিটা স্ত্রীরই কিন্তু এই একটাই চাওয়া যে আসলে তার পরিবার যেন তৃপ্তি সহকারে খায়, যেটা দোকান থেকে কিনে খাচ্ছে সেটা সে বাসায় তৈরি করবে। এই মনোভাব নিয়েও কিন্তু আজ অনেকেই রন্ধনশিল্পী হয়েছেন, যে আমার বাচ্চা বাইরে ফাস্ট ফুড খাচ্ছে, আমার হাজবেন্ড বাইরের থেকে খাবার কিনে আনছে, হাইজিন হ্যাজার্ডটা হয়তো মেনটেন হচ্ছে না, তো সেই খাবারগুলোই যদি আমি নিজে বাসায় তৈরি করি তাহলে তো স্বাস্থ্যের দিকটা মানে সচেতনতা হয়, ভালো হয়। তো সেক্ষেত্রে কিন্তু অনেক নারীরাই এই রান্নার জগতে চলে আসছে এবং তারপরে ওই যে আপুর যেটা হয়েছে নেশা থেকে পেশায় জড়িত হয়ে যাচ্ছে। তো আপনার নতুন যারা এই পেশায় আসতে চায় তাদের জন্য আপনার পরামর্শ কি? নতুন যারা আসতে চায় তাদের অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে সাহসিকতা থাকতে হবে, ঝুঁকি দেওয়া শিখতে হবে, আচ্ছা তারপর খুব পরিশ্রমী হতে হবে এবং সততার সাথে কাজ করতে হবে। সততার সাথে দক্ষতার সাথে কাজ করলে সে অবশ্যই একদিন সাফল্যের চূড়ায় পৌঁছাবে। অবশ্যই অবশ্যই। আপু, আসলে আমরা কথা বলতে বলতে কিন্তু একদম অনুষ্ঠানের শেষ দিকে চলে এসেছি, কখন যে সময়টা পার হয়ে গেল আসলে বোঝাই যায়নি। মনে হচ্ছে যে আরো অনেক কথা শোনার ছিল, বলার ছিল। আমার অনেক কথা বলার ছিল মনে হচ্ছে, সবাই তো শুনতে চায় না আপু, এই যে এইসব টক মানে এইসব প্রোগ্রাম এসে মনের দুই একটা কথা বলা যায়, অনেক শুনবে বলে সবাই শুধু অনেক ব্যস্তময় জীবন। তো আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার মূল্যবান সময় থেকে সময় বের করে আমাদের নারী উদ্যোক্তার সাফল্য অনুষ্ঠানে এসেছেন।
আপনাকে অনেক ধন্যবাদ আপু, এত সুন্দর একটা প্রোগ্রামে ইনভাইট করার জন্য। অনেক ধন্যবাদ। আমারও নতুন কোনো আয়োজনে আপনার সাথে আমাদের দেখা হবে। অবশ্যই, থ্যাংক ইউ আপু। ওয়েলকাম। দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং প্রাণঢালা শুভেচ্ছা। আপনারা চাইলেই কিন্তু আমাদের এই অনুষ্ঠানে যুক্ত হতে পারেন। সেক্ষেত্রে আপনাদের কি করতে হবে সেটা হচ্ছে আমাদের এই অনুষ্ঠানের কমেন্ট বক্সে গিয়ে আপনি আপনার নাম, আপনার পেজের নাম, আপনার প্রতিষ্ঠানের নাম, আপনার মোবাইল নাম্বার, আপনার ডেজিগনেশন এবং শর্ট একটি সিভি আপনি কমেন্ট বক্সে দিবেন এবং আমাদের অফিস থেকে কিন্তু আপনার সাথে যোগাযোগ করবে। দর্শক, প্রতি পর্বেই কিন্তু আমাদের যেটা থাকে সেটা হচ্ছে নারীর স্বাবলম্বিতা এবং নারীর সফলতা। তো আর নারীর জীবন সফলতায় ভরে উঠুক এই কামনায় আজকে শেষ করছি। আমি হাসিনা আনসার আবারও নতুন কোনো অতিথিকে নিয়ে আপনাদের সবার মাঝে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।